4 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 জুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরোয়ানা নেই বলে গ্রেফতার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ, সালাউদ্দিনের অভিযোগ। বিশেষ কোনো দলকে সুবিধা দিলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে, রিজভির মন্তব্য। 3.5 লাখের বেশি চামড়া জমা পড়েছে সাভারের ট্যানারিতে, জানালেন শিল্প উপদেষ্টা। ঋণ না পাওয়ায় চামড়া কিনতে পারছেন না ট্যানার্স অ্যাসোসিয়েশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সফরে লন্ডনের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত করেছেন রাজা তৃতীয় চার্লস। রাজার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 11 জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে তার বিশেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানায় দলটির মিডিয়া উইং। বিভিন্ন সূত্রে জানা যায়, তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি সৌজন্য সাক্ষাৎ হলেও তাদের মধ্যকার এই আলোচনার দিকে নজর থাকবে দেশে বিদেশে বাংলাদেশের সব মানুষের। নির্ধারিত কোনো ইস্যু না থাকলেও তাদের আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সংস্কার ইস্যুতেও তৈরি কিছু জটিলতার সমাধানও আসতে পারে এই বৈঠকে। এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রবিবার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাকিব সামাদ জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নৌশাদ খান। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের 9 মাস পর গত 8 মে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ ছাড়া নিয়ে তখন আলোচনার ঝড় ওঠে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণ হলে আইনের আওতায় নেওয়া হবে তাকে। কেউ নির্দোষ হলে কোনো সাজা হবে এমন প্রশ্ন করে তদন্তে অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যত শিগগির সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে একথা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সাধারণ মানুষ কি স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কিনা প্রশ্ন করেন রিজভী।
চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না এমন প্রশ্নও করেন তিনি। বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। আমরা একমাত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই। আমরা প্রত্যেকেই যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল দুই একটি এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। মৌলভীবাজারের বড়লেখায় জামাতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। অভিযোগ করেন, প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যেটা ঠিক নয়, আর এটা মেনে নেওয়া হবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন সংস্কার ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভীরুল বাড়ি নয়ন সহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। এবং তারা এবারের ঈদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩১,২৬৬ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে, আর উত্তর সিটি ২০,৮৮৯ টন। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ এই তথ্য জানায়। ঢাকা দক্ষিণ বর্জ্য অপসারণের সমাপ্তি টানলেও চলমান রেখেছে উত্তর সিটি। ঈদের তৃতীয় দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে কুরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আলাদা সংবাদ সম্মেলন করে ঢাকার ২ সিটি কর্পোরেশন। সোমবার বিকেলে ঢাকা ওয়াসা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, ঈদের ৩ দিনে মোট ১,৬৬,৭৮৮টি পশু কুরবানি হয়েছে, আর কুরবানির বর্জ্য অপসারণে দক্ষিণ সিটিতে ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছে। ঢাকা দক্ষিণের মোট ৭৫টি ওয়ার্ডের ৩১,২৬৬ টন বর্জ্য অপসারণ করার কথা জানান তিনি। আমাদের প্রায় ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছেন এবং ২,০৭৯টি যানবাহন আমরা ব্যবহার করেছি, আর আমাদের যন্ত্রচালিত বিশেষ ইকুইপমেন্ট ৩৪৪টি আমাদের এই কাজে নিয়োজিত ছিল। ১২ ঘন্টার ভিতরে শতভাগ বর্জ্য অপসারণ করা এবং পরের দ্বিতীয় এবং তৃতীয় দিনের বর্জ্য অপসারণ করা, এবং এখনও আমাদের কর্মীরা কিন্তু মাঠে আছে, তারা বর্জ্য কালেকশন করতেছে। একই দিন বিকেলে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উত্তর সিটিতে সংবাদ সম্মেলন করেন প্রশাসক। এবার উত্তর সিটিতে মোট 4,67,000 পশু কুরবানি হয়েছে, 20,889 টন বর্জ্য অপসারণ করার কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা 20,889 টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। এখনও তো ময়লা জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়, তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। তো সুতরাং অফিসিয়ালি আমরা ভেবেছিলাম আজকে ময়লা
কোরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। কারণ হচ্ছে যে আমরা জনগণের সাথেও কথা বলে দেখেছি যে আপনারা এই যে পার্টিগুলোর মধ্যে মাংস বানানো হয় সেগুলো অনেকে কিন্তু রেখে দেন, একদিন দুই দিন পরেও সেগুলো ডাস্টবিনের মধ্যে কিন্তু পৌঁছান। অনেক জায়গায় এখনো বর্জ্য রয়েছে, তাই বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে এই পর্যন্ত 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সাভারের হেমায়তপুরের বিসিক শিল্পনগরীর হলরুমে সোমবার দুপুরে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। এছাড়া সারা দেশে আরও 7,50,000-এরও বেশি চামড়া রয়েছে, সেগুলো খুব শিগগিরই ট্যানারি কারখানাতে নেয়ার ব্যবস্থা করবে সরকার। উপদেষ্টা জানান, ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিক করার উদ্যোগেও নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরে তিনি একটি ট্যানারির কাঁচা চামড়ার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এক সপ্তাহ পর থেকে কোরবানির চামড়া কেনা শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন BTA। এবার 80 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে ধারণা সংগঠনটির। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, 2000 কোটি টাকা চাহিদার বিপরীতে ব্যাংক থেকে পাওয়া গেছে মাত্র 125 কোটি টাকা। এ কারণে অনেকে চামড়া কিনতে পারেননি। তার নেতিবাচক প্রভাব পড়েছে চামড়ার দামে। এদিকে কোরবানির প্রথম ও দ্বিতীয় দিনে সংগ্রহ করা সব চামড়ায় লবণ দিয়েছে ট্যানারি ও আড়তদারগুলো। সরকারি নির্দেশনায় 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এই বছর 80 লাখ পিস পশুর চামড়া আপনার সংগ্রহ হবে। তো আমার মনে হয় যে এই বছর চামড়া আসলে নষ্ট হওয়ার আমাদের কাছে কোনো সংবাদ নেই। ট্যানারি মালিকরা কিন্তু আগামী 1 সপ্তাহ পর থেকে তাদের কেনাকাটা শুরু করবে। ওই সময় বাজারটা আপনার স্থিতিশীল হবে এবং যারা আপনার চামড়াটাকে যত্ন সহকারে আপনার প্রিজার্ভ করেছে তারা সঠিক মূল্যটাই পাবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনের সময় ঘোষণার মিশ্র প্রতিক্রিয়ায় প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ। সোমবার বিকেলে রানীরহাটে ফেনী সদর উপজেলাস্থ কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচনের সময় নিয়ে, আর এখন আলোচনা হচ্ছে নির্বাচনকালীন সুবিধা অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত সহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনে প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিমের সহযোগিতায় থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি করোনা ভাইরাসে 5 জন মারা যাওয়ায় সংক্রমণ রোধে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রেলওয়ে স্টেশনে সতর্কতা বাড়ানো হয়েছে। রেলে যাতায়াতকারী যাত্রীদের অবগতির জন্য সচেতনতা বিষয়ক মাইকিং, মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। এবারের ঈদের ছুটিতে ঢাকায় থেকে যারা খুঁজছেন ভিন্ন রকম বিনোদন, তাদের জন্য দারুণ এক গন্তব্য হয়ে উঠেছে বিমান বাহিনী জাদুঘর। শিশু থেকে বড় সব বয়সী দর্শনার্থীদের জন্য রয়েছে রাইড, লাইভ মিউজিক, থিয়েটার আর নানা আকর্ষণীয় আয়োজন। নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পরিবেশে পরিবার নিয়ে কাটানোর পাশাপাশি সুযোগ রয়েছে ইতিহাস ঐতিহ্যকে জানার। শুভ ইসলামের রিপোর্ট। আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে আছে নানা ধরনের 30টির মতো রাইড,
আরও বেশ কিছু নতুন রাইড যুক্ত করার কাজ চলছে। বেস ক্যাম্পে শূন্যে ভাসার রোমাঞ্চকর এই অনুভূতি কিংবা শিশুদের কার ফাইটিংয়ের অভিজ্ঞতা, এর সাথে রয়েছে নিরাপদে ট্রেন চালানোর এই ট্র্যাক। সব মিলিয়ে শিশুরা হারিয়ে যাবে বিনোদনের অন্যরকম এক জগতে। বিমান বাহিনীর জাদুঘর, আমি প্লেনটাই দেখেছি, হেলিকপ্টার দেখবো, আরো অনেক কিছু দেখবো। ট্রেন দেখছি, জেঞ্জার দেখছি, ব্রেক ডান্স দেখছি, অনেক কিছুই দেখেছি। এমনি আমারও অনেক ভালো লাগে, আমি অনেকবার এখানে আগে অনেক আসছি। শুধু কি তাই, ঝর্ণায় শিশুদের খেলাধুলা ছাড়াও আছে বাহারি সব দোলনায় দোল খাওয়ার বন্দোবস্ত। খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত জিপ লাইন করেছি বেস ক্যাম্পে, নতুন রাইড হয়েছে, জিপ লাইনে উঠেছি। তবে ব্রেক ড্যান্সের কথা না বললেই নয়, দুর্দান্ত এই ইভেন্ট নজর কেড়েছে সবার। এর বাইরে রূপকথা আর হরর দুনিয়া ঘুরে আসতে চাইলে আছে 7D মুভি থিয়েটার। এসব দেখতে দেখতে একঘেয়েমি চলে আসলে আছে লাইভ গান শোনার সুযোগ। শুধু শিশুরা নয়, বড়রাও নানান ইভেন্টে অংশ নিতে পারবেন এখানে। এই যেমন নারীরা মনের আনন্দে শূন্যে ওড়ালেন শাড়ির আঁচল, অথবা ট্রেন যাত্রায় হারিয়ে গেলেন ছোটবেলায়। চাইলে ওয়াটার বোটে চড়ে ঘুরে বেড়ানো যাবে মনোরম লেকে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো একটা অপশন আছে, সেখানে আমরা বাচ্চাদেরকে আনলাম, কিছু রাইডে উঠালাম। এই জাদুঘরে অনেক কিছুই জানার আছে, দেখার আছে। বাচ্চা কাচ্চারা একটা বড় খেলার মাঠ পাচ্ছে, কিছু ডিফেন্সিভ এক্সক্লুসিভ প্লেন যেটা ওরা দেখতে চায়, নর্মালি প্লেন, হেলিকপ্টার, এই টাইপের জিনিস, একটা ফাঁকা মাঠ। এখানে রয়েছে বলাকা, ড্যাকোটা, অটার বিমান, এছাড়া MiG-21, Mi-8 হেলিকপ্টার, ট্রেনার T-37 বিমান সহ অন্যান্য বিমানে ওঠা ও দেখার সুযোগ। প্রাইম লোকেশন আর সহজে যাতায়াতযোগ্য হওয়ায় একটু অবসর পেলেই বিনোদন প্রেমীরা ভিড় জমান এই বিমান বাহিনী জাদুঘরে। সহজলভ্য, পাশাপাশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড থাকায় বিনোদন প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিমান বাহিনী জাদুঘর, এমনটি বলছেন এই ভ্রমণে আসা ব্যক্তিরা। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 4 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 জুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরোয়ানা নেই বলে গ্রেফতার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ, সালাউদ্দিনের অভিযোগ। বিশেষ কোনো দলকে সুবিধা দিলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে, রিজভির মন্তব্য। 3.5 লাখের বেশি চামড়া জমা পড়েছে সাভারের ট্যানারিতে, জানালেন শিল্প উপদেষ্টা। ঋণ না পাওয়ায় চামড়া কিনতে পারছেন না ট্যানার্স অ্যাসোসিয়েশন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।